এটা হয় নাই। আচ্ছা, আজকে আমি রেকর্ড করতেছি। ক্লাস 2 এর ভিতরে আমরা একটা index.html ফাইল নেব। আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা আসার সময় নিয়ে আসতে পারেন, কারণ হচ্ছে নিজের পিসিতে বা ল্যাপটপে কাজ করতে ধরেন যে একটা কাজ করলেন, এখানে অর্ধেক করলেন, বাসায় অর্ধেক করলেন। এই জন্য বলতেছি যদি নিয়ে আসেন তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা HTML স্ট্রাকচারের এই বিষয়টা কি আপনাদের সবার ক্লিয়ার যে আমরা কিভাবে স্ট্রাকচার ওয়াইজ কাজ করব? হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি ছিল ক্লাস 1 এখানে হচ্ছে ডকুমেন্ট বুঝি নাই। টাইটেলের ভিতরে ছিল ক্লাস 1 ছিল আর কি, এখানে টাইটেলের ভিতরে না, এটা তো গত ক্লাসের ইয়া না, এটা হচ্ছে কি আজকে আমি এটা নিয়ে আসছি, এটা আজকে নিয়ে আসছি। আচ্ছা, এখানে হচ্ছে এখন যদি এখানে একটা বিষয় দেখেন, এখন যদি আমরা একটা h1 লিখি, h1 এর নিচে কিছু লরেন টেক্সট রাখি, সেভ করে এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি, ওপেন ইন ব্রাউজারে ক্লিক করি, তাহলে আমাদের আহ, এখানে ব্রাউজারে ওপেন হয়েছে আমাদের HTML টেক্সটগুলো নাকি। এখন হচ্ছে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ভিউ পেজ সোর্সে যাই, এখানে দেখেন এখানে কিন্তু কোনো এরর শো করতেছে না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ডিটেলস দেখি। আমরা যদি এখানে সবগুলো টেক্সট রিমুভ করে দিই, শুধু h1 দিই এবং এখানে লরেন টেক্সটগুলো রাখি এবং সেভ করি, এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখেন এখানে কিন্তু এরর শো করতেছে। h1 এর নিচে কি রেড দাগ দেখা যাচ্ছে, মানে কি আপনার কোডে কোনো জায়গায় কি ভুল আছে, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের সব সময় এখানে হচ্ছে কি স্ট্রাকচারটা প্রথমে দিতে হবে, তারপর হচ্ছে আমাদের এখানে কোডটা বোর্ডের ভিতরে আমাদের কোডগুলা করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ধরেন যে কোনো সময় যদি আপনি একটা ডিভ দিয়েছেন, ডিভ একটা হচ্ছে ট্যাগ, অথবা আচ্ছা আমরা h1 দিয়ে দেখি, অথবা কোনো সময় ধরেন একটা h1 ট্যাগ দিয়েছেন, h1 ট্যাগ কতগুলো ট্যাগ আছে এটার কোনো নির্দিষ্ট আছে? HTML এর অনেকগুলো ট্যাগ আছে, এটা শিওর আমি বলতে পারতেছি না, তবে আমরা যে ট্যাগগুলা সবথেকে বেশি ইউজ করা হয় একটু ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, আমরা ওই ট্যাগগুলা দেখব। আমি এখানে অনেকগুলো ট্যাগ নোট করে রাখছি। এখানে হেডিং ট্যাগ হচ্ছে h1 থেকে h6, প্যারাগ্রাফ, ফরম্যাটিং এর কিছু ট্যাগ আছে, কমেন্ট আছে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা যেটা বলতেছিলাম, ধরুন যে একটা h1 ট্যাগ দিলাম, এখানে কিছু লেখা রাখলাম লরেন, কিন্তু আমরা h1 টা শেষ করলাম না, আবার নিচে আমরা আরেকটা h2 দিয়ে দিলাম। এই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আমাদের ওয়েবসাইটে এখানে কিন্তু দেখেন একটা এরর শো করতেছে, কারণ হচ্ছে কি আমরা h1 টা শুরু করছি কিন্তু আমরা h1 টা শেষ করে নাই, বুঝতে পারছেন? তো অনেক সময় এরকম হয় যে আমরা অনেক HTML দিয়ে কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে আসার ক্ষেত্রে অনেকগুলো ডিপ ব্যবহার করি, ডিপ ট্যাগ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা মাঝে মাঝে ডিপ ট্যাগটা ক্লোজ করতে ভুলে যাই। তো আমরা এভাবে দেখতে পারি যে কোনো কোডে আমাদের কোনো এরর আছে কিনা, বুঝতে পারছেন? এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তখন আমরা দেখতে পারবো আমাদের কোডিং এ কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমরা রাইট বাটন ক্লিক করব মজিলা ফায়ারফক্স ব্রাউজারে, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যদি ক্লিক করেন তাহলে এই পেজটা আসবে। এগুলার উপরে রেড দাগ ওইটাতে ভুল না, এর উপরে আপনি দেখতে পারেন, বুঝতে পারছেন? ওই লাইন আর ওই লাইনের উপরে যে কোডগুলো আছে এগুলাতে, বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, ধরেন যে আমরা একটু আগে দেখলাম একটা h1 ট্যাগ দিলাম আর h1 এর কি
h1 এর কি আমরা ক্লোজটা করে নেই, কিন্তু এরপর আমরা একটি h2 ট্যাগ নিয়েছি, h2 ট্যাগের ক্লোজিংটা করছি। এখানে যদি আমরা সেভ করে ব্রাউজার রিলোড করি, এখন হচ্ছে আমরা যদি বি ফেস সোর্সে যাই, তাহলে হচ্ছে আমাদের এররটা কিন্তু h2 তে শো করতেছে, কিন্তু h2 তে কিন্তু আমাদের এরর নেই, এররটা হচ্ছে কোথায়, h1 এ। তো ওই লাইনে চেক করবেন যে আসলে কি এররটা এখানে নাকি এর উপরে, বুঝতে পারছেন? নিচে কিন্তু থাকবে না, এরর থাকবে উপরে অথবা ওই লাইনের ভিতরে। এখন আমাদের ইউরোপটা হওয়ার হচ্ছে H1 তাহলে H2 এখানে হচ্ছে কি উপরে এটা ক্লোজ করার নাই, যার কারণে এররটা নিচে, এটা এররটা নিচে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝবেন। এখন হচ্ছে আমরা এইভাবে যেরকম স্ট্রাকচারটা নিয়ে আসি, উম, এটা তো এখানে ধরেন আমরা এগুলা কেন লিখি এটা তো আমরা জানি নাকি? আচ্ছা, এরপর হচ্ছে এগুলোই তো মেইন সব পুরো প্রোগ্রাম করার জন্য তো এটাই তো হ্যাঁ, হ্যাঁ, এটা সবার ১ম এ লেখা লাগে। আর হচ্ছে যে কনটেন্ট গুলো আমরা নিয়ে আসবো ট্যাগের মাধ্যমে, এটা হচ্ছে বডির ভিতরে লিখবো। বডি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি এই এটা কিভাবে নিয়ে আসবো, আমরা এই এটা নিয়ে আসবো, আমরা যদি শিফট প্রেস করে 1 চাপ দিই, তাহলে হচ্ছে কি আমাদের এখানে একটা এক্সপ্লেনেটরি সাইন আসে। এখন এখানে যদি আমরা ট্যাব প্রেস করি আমাদের এটা চলে আসে, বুঝতে পারছেন? এন্টার প্রেস করলে তো চলে আচ্ছা, এন্টার প্রেস করলেও আসে না, আসে না, এখানে ট্যাব প্রেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ওইখানে আসে কিনা দেখেন। সাবলাইম নেই ওখানে? আসে বাট ওপেন হইতে গেলে সাইডে আসে। আচ্ছা, তাহলে কি করবেন, আগে সাবলাইমটা ওপেন করেন, এভাবে ক্লোজ করে দেন। সাবলাইমটা ওপেন করেন, ওপেন করার পর এখানে ফাইলে যাওয়ার পর ওপেন ফাইল অথবা ওপেন ফোল্ডার, তারপর এখানে ওপেন ফাইল দিয়ে আপনার যে ফাইলের লোকেশন আছে ওইটা এখানে বলে দিবেন আর কি, যে আপনার ফাইলটা কোথায় আছে। আসছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এদিকে। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা শুরুতে যদি আমরা সাবলাইম টেক্সট ওপেন করি আমাদের এটা এরকম আসে নাকি? এখন যদি আমরা ও ফাইলে ক্লিক করি, ওপেন ফাইলে ক্লিক করি, তাহলে হচ্ছে কি আমরা যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে পারবো এখানে। কোনটা সিলেক্ট করলে হয় ওপেন থেকে সামনে আসে। আচ্ছা, এখানে যদি আমরা তাহলে ফাইলটা সিলেক্ট করতে পারতেছি, এখানে আমরা যদি ফাইলটা সিলেক্ট করা আছে, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা এখানে আসবে, বুঝতে পারছেন? তো আমরা কি করব, আমরা আমাদের ফোল্ডারটাকে এখানে নিয়ে আসবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, ওপেন ফোল্ডারে অপশনে যেতে হবে, তারপর হচ্ছে কি আমরা ডেস্কটপে আমাদের ফোল্ডারটা আছে ওয়েব 11, এটা সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পুরো ফোল্ডারটা এখানে চলে আসতেছে নাকি? তারপর হচ্ছে ক্লাস 2 তে আমরা এখান থেকে ক্লাস 2 তে ক্লিক করে আমাদের এই যে এখানে ডাবল ক্লিক করলে আমাদের এটা এখানে চলে আসবে, বুঝতে পারছেন? ক্লাস এর 2 তে আমাদের এখানে ক্লাস 2 আছে। আপনারা এরকম একটা ফোল্ডার তৈরি করে এর ভিতরে ক্লাস 2 রাখতে পারেন, যে ক্লাস ওয়াইজ কাজগুলো করবেন আর কি। এরপরে ধরেন যে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওই যে লেখাগুলো কি না প্রথমে কি লেখা লাগে ভাইয়া? এই লেখাগুলো নিয়ে আসতে হলে হ্যাঁ। প্রথম হচ্ছে গিয়ে ওয়ান শিফট প্রেস করে ওয়ান প্রেস, শিফট চেপে ধরে ওয়ান প্রেস করেন, তাহলে এক্সক্লেমেটরি সাইনটা আসবে। এরপর ট্যাব, আপনাদের এখানে আসে কিনা দেখেন। আসলে আপনার এখানে আসে? হুম আসছে। আসছে। কারণ হচ্ছে এ, আপনাদের একজনের ল্যাপটপে ইমিটটা ইনস্টল করা আছে, আরেকজনের ল্যাপটপে ইমিটটা ইনস্টল করা নেই, বুঝতে পারছেন? তো ইমিট হচ্ছে একটা এক্সটেনশন, ইমিট ইনস্টল করতে হলে টুলসে যান, টুলসে যাওয়ার পর এখানে একটা লেখা আছে ইনস্টল প্যাকেজ, এরকম কোন প্যাকেজ কন্ট্রোল এরকম কোন লেখা আছে টুলসে, প্রজেক্টে? ইনস্টল প্যাকেজ কন্ট্রোল এরকম কোনো লেখা নেই?
আচ্ছা আমি দেখতেছি তাহলে ওখানে ব্রাউজ প্যাকেজের যে অপশনটা আছে এটাই অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এখানে আপনারা এই অপশনটি দেখতে পারতেছেন না, বুঝতে পারছেন? এটা আমার এখানে আর নেই, কারণ হচ্ছে আমার এখানে ব্রাউজ। আচ্ছা আমি বলতেছি আরো কিছু কাজ করতে হবে, যার জন্য এখানে আসতেছে না, বুঝতে পারছেন? তো ব্রাউজ প্যাকেজ অপশনটা এখানে আমাদের আসছে, কারণ হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করছি, বুঝতে পারছেন? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্রাউজ প্যাকেজে ক্লিক করব। ব্রাউজ প্যাকেজে ক্লিক করব। আচ্ছা না দাঁড়ান, এখানে হচ্ছে গিয়ে প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করব। এটা কি আছে প্যাকেজ কন্ট্রোল? প্রেফারেন্সে যান, আছে তো এখানে ক্লিক করেন। প্যাকেজ কন্ট্রোল আছে, প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করেন। আচ্ছা এরকম একটা ইন্টারফেস আসছে না আমাদের সামনে? আপনার আসছে? আসছে। এখন যদি আমরা ক্লিক করি রিমুভ প্যাকেজে, ধরেন আমরা ক্লিক করতেছি, আপনারা আপাতত ক্লিক করবেন না, আপনারা দেখেন রিমুভ প্যাকেজে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কি কি প্যাকেজগুলো আছে। আমাদের এখানে যে প্যাকেজগুলো আছে এর ভিতরে রিমুভ করা প্যাকেজগুলো এখানে থাকে না না রিমুভ করা না, এখানে হচ্ছে গিয়ে সবগুলো প্যাকেজ আছে, আমি যেটার উপর ক্লিক করব ওই প্যাকেজটা কি রিমুভ হয়ে যাবে। তো এর ভিতরে একটা প্যাকেজ হচ্ছে HTML5 আর একটা হচ্ছে ইমেজ। আমরা যদি এখানে ইমেজের উপর ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা রিমুভিং প্যাকেজ ইমেজ, মানে এটা সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা শিফট প্রেস করে আচ্ছা ওইটা রিমুভ করতে হবে না, কারণ হচ্ছে আমার এখানে অলরেডি ইমেজটা ইনস্টল করা আছে, আমি ইমেজটাকে আবার ইনস্টল করব, বুঝতে পারছেন? তার জন্য আমি এখান থেকে রিমুভ করে দিছি। আর যে ইমেজটা এখন আপাতত রিমুভ হয়ে গেছে, এখন যদি আমি শিফট প্রেস করে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব প্রেস করি এখন কিন্তু আর আসতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা আমাদের এভাবে শর্টকাট নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, ইমেজটা ইনস্টল করতে হবে। এছাড়া আপনি একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি HTML লিখে যদি ট্যাব প্রেস করেন, ট্যাব বা ইন্টারফেস করেন তাহলে এভাবে আসবে। ওই বাকি লেখাগুলো তো আসে না। আচ্ছা বাকিগুলো আসে না, বাকিগুলো ইমিটের মাধ্যমে আসবে। আচ্ছা ইমিট ইনস্টল করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, প্রেফারেন্সে যান, তারপর হচ্ছে প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করেন। এরপর হচ্ছে এখানে আপনি যেটা টাইপ করবেন, অনেক সময় দেখা যায় যে এখানে থাকে ইনস্টল প্যাকেজ লেখাটা এখানে থাকে, আর যদি এখানে না থাকে আপনাকে আছে ইনস্টল প্যাকেজ লেখাটা লিখতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে, এরকম আরেকটা ইন্টারফেস আসবে। আসলে একটু ওয়েট করেন। আচ্ছা তাহলে দেখেন একটু পরে করবেন। আচ্ছা তাহলে এটা আমার মনে হয় এটাকে ইয়ে করতে হবে, এটাকে আনইনস্টল করতে হবে, সাবলিমের ভার্সনে একটু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা আমি এটা ঠিক করে দিব। আচ্ছা এটা চেঞ্জ করে দিব আমি। আপাতত আপনারা দেখেন কিভাবে করতে হবে, বাসায় গিয়ে আপনাদের ল্যাপটপে সেটআপ করবেন। আচ্ছা একটু খেয়াল করেন এখন একই। আচ্ছা আচ্ছা এই সমস্যাটা কেন হয় আমি বলবো। এখন কিভাবে ইমেজটা ইনস্টল করবেন সেটা দেখে নেন, বাসায় গিয়ে আপনাদের ল্যাপটপ বা পিসি যেটা আছে সেটা করবেন। এখানে যেটা করতে হবে, এই ইন্টারফেসটা আসার পর এখানে টাইপ করবেন ইমিট, EMMET। এখন দেখেন ইমিট এখানে চলে আসছে, এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখন দেখেন ইনস্টলিং প্যাকেজ ইমিট, আমাদের একটু ওয়েট করতে হবে। এখন এখানে এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে, বুঝতে পারছেন? এখন যদি আমরা এটা প্রেস করি আমাদের এটা কিন্তু চলে আসতেছে, বুঝতে পারছেন? তা আমাদের শর্টকাট গুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি ইমিটটাই ইনস্টল করতে হবে। এর পাশাপাশি আরো কয়েকটা আমাদের কি এক্সটেনশন আছে যেগুলো আমরা ইনস্টল করলেও করতে পারি। সেটা হচ্ছে আপনারা বাসায় গিয়ে সেম ভাবে আপনারা করে নেবেন, এটা আমি দেখাচ্ছি না। হ্যাঁ না পারলে আমি দেখাবো। একটা হচ্ছে কি HTML5 করতে পারেন, HTML5 টা করতে পারেন, এটারও কাজ আছে। আবার হচ্ছে কালার হাইলাইটার এটা করতে পারেন। এটার কাজ হচ্ছে আমরা যদি ধরেন যে কোনো একটা কালার কোড দিলাম, এখন এটা কি সাদা কালার হয়ে গেছে না? অথবা আমরা এখানে লিখলাম রেড, এখন এটা কালার হয়ে গেছে না? তো এই জিনিসটা আমাদের কালারটা নিয়ে আসার জন্য আমরা কোনো একটা কালারের কোড অথবা কালার যখন লিখবো তখন ওই কালারটা শো করানোর জন্য আমাদের কালার হাইলাইটারটা কি ইনস্টল করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা বাসায় করবেন, যেহেতু ভিডিও রেকর্ডিং আছে।
আরেকটা বিষয় হচ্ছে সাবলাইমটা ইনস্টল করার পর মাঝে, মাঝে এখান দিয়ে একটা বক্স আছে যে সাবলাইম টেক্সটটাকে সফটওয়্যারটাকে আপডেট দিতে হবে। বুঝতে পারছেন? আপনারা যদি আপডেট দেন তাহলে হচ্ছে গিয়ে এই সমস্যাটা শো করে আরকি যে প্যাকেজ কন্ট্রোল এ ক্লিক করলে দেয়ার আর নো কি একটা লেখা আসে দেয়ার আর নো প্যাকেজ পারেন নাই? ওই যে ইনস্টলের ওখানে ভিডিও দেখলাম বাট ওনারা 64 বিট যেটা ওখানে ইনস্টল করে বাট আমার কাছে 64 বিট অপশনটা আসেনি। কোথায়? আপনি চাইলে আমাদের এখান থেকে এটা নিয়ে যেতে পারেন। এটা না, হ্যাঁ, প্রিন্ট আপ না। এখানে যে ফাইলটা আছে আমরা গত ক্লাসে সাবলাইম টেক্সট এর ফাইলটা এই তো এটা নিয়ে যেতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ইনস্টল করে নিতে পারেন। এখানে ডাবল ক্লিক করার পর কি আমাদের এই অপশনটা এবার তো পারবেন নাকি? ওই ওইটা আনার জন্য একদম ডাইরেক্ট ব্রাউজ থেকে ব্রাউজ থেকে আনার জন্য কি ওইখানে কি আসে? এখানে সাবলাইম টেক্সট ডাউনলোড এখানে এই 64 যে 64 এটা আসে না। এখানে উইন্ডোজ আসে। হ্যাঁ এটা তাহলে উইন্ডোজে ক্লিক করে করে নেবেন সমস্যা নেই। উইন্ডোজ করলে সেম সাবলাইমটা আসবে অন্যরকম একটা আসে। আচ্ছা, অন্যরকম আচ্ছা আমাদের এখানে এটা তাহলে আমাদের ইনস্টল হোক তাহলে আমরা দেখব কিরকম আসে। আচ্ছা এটা ইনস্টল হোক। এর পাশাপাশি আমরা বেশ কিছু কাজ করে নিই। এই দেখেন এখানে একটা ইন্টারফেস শো করছে এখন। a new version of Sublime text is available download now এটা যদি ডাউনলোড করেন তাহলে এই সমস্যাটা দেখা দেয় আর কি। কেন এটা আপডেট দেওয়ার পর আমি জানি না আমি আরো আগে থেকে এই সমস্যাটা ফেস করতেছি যার কারণে আমি Sublime text কে এখন আপডেট দিতেছি না। তাহলে কি হবে এখন আপডেট দেওয়া লাগবে না, আপডেট দেওয়া ছাড়াও কাজ করতে পারবেন। এটা যদি আপনি ক্রস করে দেন তাহলে এটা চলে যাবে এরপরে এখানে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা এখন হচ্ছে গত ক্লাসে আমরা বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে কি হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত আর হচ্ছে কি ফ্রি ট্যাগ। আজকে এগুলো আমরা আবার প্র্যাকটিস করব এর পাশাপাশি আমরা নতুন কিছু ফরম্যাটিং ট্যাগ নিয়ে কাজ করব। আচ্ছা তো আমরা এই ট্যাগগুলো আবার দেখি দিস H1 থেকে H6 পর্যন্ত এগুলো ফ্রি ট্যাগ এগুলো হচ্ছে গিয়ে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হ্যাঁ আর হচ্ছে এরপরে যে ট্যাগটা একটা আমরা ট্যাগ দেখছিলাম সেটা হচ্ছে কি ফ্রি ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। তো H1 এর ভিতরে আমরা একটা টেক্সট দিই। এরপরে কি S2 এরপর হচ্ছে কি S3 আচ্ছা এখন যদি আমরা সেভ করে আমাদের ব্রাউজারে লোড করি এখন হচ্ছে আমাদের হেডিং ট্যাগ গুলো এখানে শো করবে। আর ফ্রি ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কন্টেন্ট দিই আমরা এখানে লরেমের কিছু টেক্সট রাখলাম 30টা সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি এখন আমাদের লরেমের ফ্রি ট্যাগটাও শো করছে। বুঝতে পারছেন? এখানে আরেকটা বিষয় আছে আমরা যদি লরেমের টেক্সটগুলো আমাদের HTML এ ইউজ করতে চাই, হ্যাঁ এভাবে ধরেন যে আমার লরেমের 30টা টেক্সট লাগবে তখন আমরা লরেম লিখে যদি আমরা 30 লরেম লেখার পর যদি 30 প্রেস করে আমরা ট্যাব প্রেস করি তাহলে 30টা ওয়ার্ড কিন্তু এখানে আসবে। বুঝতে পারছেন? লরেল মানে কি এটা হচ্ছে ডামি টেক্সট ইউজ করার জন্য একটা ওয়েবসাইট থেকে টেক্সটগুলো আসে আর কি। বুঝতে পারছেন? বুঝেন নাই? মানে ধরেন যে আপনি এখন এখানে কিছু টেক্সট দরকার দেওয়ার জন্য। তো আপনি কি টেক্সট দিবেন বুঝতে পারছেন? বুঝতে তারপর পারছেন? এলোমেলো টেক্সট দিব এলোমেলো না, এটা সবাই ইউজ করে। আপনি যেকোনো একটা ওয়েবসাইটে যান দেখবেন এরকম লরেম টেক্সট ইউজ করা আছে। তো আপনি আপনার যে ওয়েবসাইটটা পরে আপনার ধরেন একটা কোম্পানি আছে, পরে আপনি এই লরেম টেক্সট গুলো চেঞ্জ করে আপনার কোম্পানির যে টেক্সট গুলো আছে এগুলো
বুঝতে পারছেন? তো আমরা সাধারণত লরেম টেক্সট গুলা ইউজ করি ডামি টেক্সট হিসেবে আরকি। তো ধরেন যে এখানে আমি ৩০ এর পরিবর্তে যদি ৫ টা ওয়ার্ড ইউজ করতে চাই তাহলে ৫ লরেম লেখার পর ৫ আ লিখে তারপর আমরা ট্যাব প্রেস করব। এখন আমাদের এখানে ৫ টা ওয়ার্ড আসছে। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার রিলোড করি আমাদের এখানে ৫ টা ওয়ার্ড শো করবে। তো এই জিনিসটা আপনারা যদি ইমিট ইনস্টল না করেন তাহলে কিন্তু আসবে না। ইমিট ইনস্টল না করলে শুধু লরেম লিখে ট্যাব প্রেস করলে আসবে। কিন্তু হচ্ছে যদি লরেম লিখে ৫ লিখে ট্যাব প্রেস করেন তাহলে এভাবে আসবে না। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? ৩০ টা লিখলে আসবে কিন্তু ৫ লিখলে আসবে না কেন? না, না ওইটা না। আপনি যদি ইমিটটা ইনস্টল করেন, বুঝতে পারছেন? তাহলে আপনি লরেম লিখে এখানে যে সংখ্যাটাই দিবেন, ধরেন আমি এখানে ১০০ দিতেছি। এখন এখানে ১০০ টা ওয়ার্ড শো করছে। আপনি যে সংখ্যাই দেন, আপনি যদি এখানে 2 দেন তাহলে ট্যাব প্রেস করেন তাহলে ২ টা ওয়ার্ড আসতেছে। বুঝতে পারছেন? আর যদি আপনি আ ইমিটটা ইনস্টল না করেন তাহলে লরেম লিখে আপনি যদি কোন সংখ্যা প্রেস করেন তাহলে তখন আর এভাবে আসবে না। বুঝতে পারছেন এবার? তখন আপনাকে যেটা করতে হবে তখন শুধু লরেম লিখে ট্যাব প্রেস করতে হবে। এইটুকুই আসবে। তখন আপনি আর সংখ্যা সিলেক্ট করে দিতে পারবেন না। তো এইজন্য ইমিটটা দরকার। তো ইমিট যদি আমরা ইনস্টল করি আমরা আরো বেশ কিছু ফ্যাসিলিটি পাবো। যেমন হচ্ছে যেমন আপনি যদি একটা ট্যাগ এভাবে লেখেন H1 তারপর হচ্ছে এভাবে ক্লোজ করেন তাহলে কিন্তু অনেক সময় লাগতেছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই ট্যাগটার নাম লিখেন এভাবে, তারপর ট্যাব প্রেস করেন দেখেন এটা কিন্তু হয়ে যেতেছে। আর আপনাকে আর কি গ্রেটার দেন আর লেস দেন বা এখানে স্ল্যাশটা দেওয়া লাগতেছে না। ভাই আমাকে তো একটু বলেন যে কোনটার কাজটা কি? আচ্ছা। অ্যা এখানে আমরা HTML এর ক্ষেত্রে অনেক ট্যাগ আছে। বুঝতে পারছেন? অসংখ্য ট্যাগ আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে ট্যাগ গুলা একটু ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় আমরা ওই ট্যাগ গুলা দেখবো আস্তে, আস্তে। বুঝতে পারছেন? তো হচ্ছে এখানে H1 থেকে H6 পর্যন্ত এগুলা আ ওয়েবসাইটের কোনো টেক্সট নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে ওয়েবসাইটের অ্যা অ্যা ফ্রি ট্যাগটাও টেক্সট নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় আরকি। তো বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন কিছু, কিছু বড় সাইজের লেখা থাকে একটু বোল্ড করা। ওইসব আমরা হেডিং ট্যাগ গুলো ইউজ করি। আর প্যারাগ্রাফ ট্যাগের ফ্রি ট্যাগের মাধ্যমে যেসব টেক্সট গুলা নরমাল টেক্সট হিসেবে আসে এগুলা শো করি। বুঝতে পারছেন? তো আমরা আস্তে, আস্তে আরো বেশ কিছু ট্যাগ দেখি। আমরা এরপরে এখন হচ্ছে আমরা HTML এর ফরম্যাটিং ট্যাগ গুলা নিয়ে আলোচনা করব। HTML এর ফরম্যাটিং ট্যাগ গুলো দেখার জন্য আ আমরা হচ্ছে একটা ফ্রি ট্যাগ দিব। ফ্রি ট্যাগের ভিতরে লরেম এর ৫০ টা ওয়ার্ড দিব। এখন আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে কি আমাদের ৫০ টা ওয়ার্ড আসছে। আমরা যদি সেভ করে ব্রাউজার রিলোড করি আমাদের এখানে এই টেক্সট গুলো এখানে শো করতেছে। বুঝতে পারছেন? এখন আমরা যদি এখানে একটা ট্যাগ ইউজ করি ভি ট্যাগ আর এখানে যদি এটা শেষ করে দিই। এখন একটু খেয়াল করেন আমাদের বি ট্যাগটা শুরু হইছে এখানে, এখানে এটুকু আর হচ্ছে শেষ হইছে এখানে। এই বি ট্যাগের শুরু এবং শেষের ভিতরে কনটেন্ট হচ্ছে এইটুকু। বুঝতে পারছেন? এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি এখন আমাদের দেখেন এখানে কিন্তু এই বি ট্যাগের ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলো কিন্তু বোল্ড আকারে শো করছে। বুঝতে পারছেন? এরপরে আমরা আরো কিছু ট্যাগ দেখি। আমরা যদি এখানে একটা ট্যাগ শুরু করি আই ট্যাগ এটা এখানে ক্লোজ করে দিলাম। এরপর এখানে আসি। না আমরা কিভাবে বুঝবো যে কোন ট্যাগের নামগুলা কিভাবে আসবে? হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে, করতে আসবে। যেমন হচ্ছে HTML এর H1 থেকে H6 পর্যন্ত টেক্সট গুলা এইভাবে আসতেছে। এগুলো আমরা কোথায় ইউজ করব? হেডিং যেকোনো ধরেন যে আমরা প্রথমআলো.com এ যদি ভিজিট করি, এখানে ধরেন এখানে এই কনটেন্টটার হেডিং হচ্ছে কি? এই লেখাটা না, এটা এখানে ধরেন আপনি একটা হেডিং ট্যাগ ইউজ করবেন। H1 থেকে H6 পর্যন্ত যেকোনো একটা। এই পুরো লেখাটা হেডিং এর মাঝখানে গেলে এটাই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই টেক্সটটা ধরেন ফ্রি ট্যাগ এর মাধ্যমে নিয়ে আসছেন। আবার এটাও ফ্রি ট্যাগ এর মাধ্যমে নিয়ে আসছেন। বুঝতে পারছেন? এরকম। ভাই ওখানে যেমন দেখাইছেন H1 থেকে H6 পর্যন্ত, হ্যাঁ? হ্যাঁ, আর এখানে প্রথম আলোর যে হেডিংটা দেখাইছে হ্যাঁ। ওইটা শুধু ওনারা মেবি H1 এ লিখছে না? আপনি যেকোনো একটা হেডিং ট্যাগে দিয়ে তারপর এটাকে আমরা CSS এর মাধ্যমে ফন্ট সাইজ দিয়ে এটাকে বড় ছোট করে নিতে পারবো। বুঝতে পারছেন?
আর আপনি H1 দিলেও এরকম একটা টেক্সট আসবে বড় সাইজে, এটা সমস্যা নাই। একটা হেডিং দিলেও তো হবে। হ্যাঁ, যে কোনো একটা হেডিং ট্যাগ ইউজ করলেই হবে। আর নিচের ধরেন যে ফি ট্যাগটা নিচের এই টেক্সটগুলোতে ধরেন যে ফি ট্যাগ ইউজ করছে। আবার দেখেন আমরা যখন এখানে হোভার করতেছি তখন আমাদের কার্সরটা কি চেঞ্জ হয়ে যাইতেছে। আবার এখানে ক্লিক করলে আমাদেরকে কি কোন একটা জায়গায় নিয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, যেটা আমরা আস্তে আস্তে দেখব। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে কি আমাদের এটা লিংক হিসেবে কাজ করবে, যে এখানে ক্লিক করলে আমরা আরেক পেজে চলে যাব বা আমাদের যে লোকেশনটা দিব ওই লোকেশনে আমরা চলে যাব। বুঝতে পারছেন? তো এই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে দেখব। যে এখন ধরেন আমরা তো জানি যে হেডিং ট্যাগগুলো H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলোর কাজ কি, আবার ফ্রি ট্যাগগুলোর কাজ কি, বুঝতে পারছেন? এখন আমাদের এখানে আমরা যে ট্যাগটা ইউজ করছি বি ট্যাগ, আমরা দেখছি যে বি ট্যাগের মাধ্যমে কি টেক্সটটা বোল্ড হয়ে গেছে। এরপর আমরা একটা আই ট্যাগ ইউজ করছি, আই ট্যাগের মাধ্যমে আমাদের কি টেক্সটগুলা ইটালিক হয়ে গেছে, একটু বাঁকা আকারে আসছে, বাঁকা শো করতেছে এগুলা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে এরকম কয়টা ট্যাগ আছে? এরকম অনেকগুলা ট্যাগ আছে HTML এর ভিতরে। আপনারা যদি দেখি আমরা আই ই ই আর কত না এরকম না। ধরেন যে বোল্ডের জন্য আমরা বিটা ইউজ করি, ইতালিকের জন্য আইটা ইউজ করি, বুঝতে পারছেন? আবার ধরেন যে স্ট্রং আর টাও সেম কাজে ইউজ করা হয়। বোল্ড ধরেন যে স্ট্রং দিলে বোল্ড আসে আর আচ্ছা আমরা দেখি এগুলো আস্তে আস্তে। এরপর হচ্ছে আমরা যদি এখানে একটা ট্যাগ শুরু করি, এটার নাম দিলাম ধরেন যে আমরা কি স্ট্রং, এটা আমরা এখানে শেষ করলাম। আর হচ্ছে এটা এখানে আসি, শেষ করে দিলাম। এখানে আমরা সেভ করে ব্রাউজার রিলোড করি। এখন দেখেন এই টেক্সটগুলো কি আমাদের এখানে বোল্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে আর এটাকে আমরা এখানে ক্লোজ করে দিব। হ্যাঁ, অবশ্যই আপনি ধরেন আমরা এখানে একটা নতুন ট্যাগ লিখলাম, তারপর এখানে অবশ্যই সেভ দিতে হবে। আপনি যদি সেভ না দেন তাহলে আপনার এখানে আউটপুট শো করবে না। আমরা এখন সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি তাহলে দেখবেন যে এখানে আমরা এর ভিতরে যে টেক্সটগুলো রাখছি এগুলো ইতালিক আকারে শো করছে। এখন আমরা ব্রাউজার রিলোড করি, এখন এগুলা ইতালিক আকারে শো করছে না? হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে বি ট্যাগ এবং আই ট্যাগ এর মাধ্যমে আমরা কি কোন টেক্সটকে বোল্ড এবং ইতালিক করতে পারতেছি। সেম কাজটা আমরা স্ট্রং ট্যাগ এবং দিয়েও করতে পারবো, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে এসইও বিষয়টা আপনারা জানেন কিনা? এসইও ধরেন যে কোন একটা ওয়েবসাইটকে যখন আমরা ধরেন যে প্রথম আলো লিখে এখানে সার্চ করলে আমাদের প্রথম আলো ওয়েবসাইটে সবার শুরুতে আসবে না? তো এরকম কোন একটা ওয়েবসাইটকে টপ র‍্যাংকে নিয়ে আসা বা টপ প্রথম পেজে নিয়ে আসাকে কি বলে? এসইও বলে আরকি। তো হ্যাঁ, তো ওয়েবসাইটকে এসইও করার ক্ষেত্রে আমাদের স্ট্রং ট্যাগ এবং টা আমরা ইউজ করব। স্ট্রং ট্যাগ এবং ট্যাগের ভিতরে আমরা যে লেখাগুলো রাখবো এগুলা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এগুলা কিওয়ার্ড হিসেবে কাজ করবে আরকি। তো যখন আপনি ধরেন কোন একটা ওয়ার্ড লিখছেন, ওই ওয়ার্ডটা আপনার এই ধরেন যে এই টেক্সটের সাথে ম্যাচ করছে, বুঝতে পারছেন? তখন তখন আপনার হ্যাঁ, সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে আপনি এই ওয়েবসাইটটাকে খুঁজতেছেন, বুঝতে পারছেন? তো এই বি ট্যাগ এবং আই ট্যাগ আর স্ট্রং ট্যাগ এবং ট্যাগের ভিতরে পার্থক্যটা বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। এখানে আমরা এটা শুরু করতেছি এবং এখানে এটা শেষ করতেছি। মার্ক ট্যাগটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। এর ভিতরে যে লেখাগুলো আছে আমরা যদি সেভ করে ব্রাউজারে লোড করি, এখন দেখেন আমাদের মার্ক ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো আছে এগুলো কি হাইলাইট হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরো কিছু ট্যাগ আছে, যেমন স্মল ট্যাগ আছে। তারপর হচ্ছে স্মল ট্যাগটা আমরা এখানে কি করব, ক্লোজ করে দিলাম। স্মল ট্যাগটা আমাদের এখানে শুরু হয়েছে আর এখানে কি শেষ হয়েছে, বুঝতে পারছেন? তো আমরা যদি সেভ করে ব্রাউজার লোড করি,
এখন দেখেন আমাদের এই টেক্সট গুলোর তুলনায় আমাদের এই স্মল টেক্সটের যে লেখাগুলো আছে এগুলো তুলনামূলক ছোট দেখা যাচ্ছে না? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা টেক্সট আছে ডেল, ট্যাগ আছে ডেল। আমরা যদি এটাকে এখানে ইউজ করি ডেল, আর এই ট্যাগটাকে আমরা এখানে শেষ করে দিলাম। এখন যদি আমি সেভ করে ব্রাউজার লোড করি, এখন দেখেন আমাদের ডেল ট্যাগের ভিতরে যে লেখাগুলো আছে এগুলোর মাঝখানের একটা আন্ডারলাইন চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, ডেল মানে ডিলিট বোঝানো হয়েছে আর কি এখানে। আচ্ছা, এরপরে এখানে একটা ট্যাগ আছে যে আইএনএস। আমরা যদি এটাকে এখানে শুরু করি আর এটাকে যদি এখানে শেষ করে দিই, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন দেখেন আমাদের আন্ডারলাইনটা কি কোথায় আসছে? নিচ দিয়ে আসছে। এখানে এখানে আমাদের আন্ডারলাইনটা নিচ দিয়ে শো করবে আর কি। আচ্ছা, আমরা যদি সার্চ করি এটা আইএনএস এইচটিএমএল, হ্যাঁ আইএনএস, আচ্ছা শর্ট আইএনএস হচ্ছে এখানে ইনসার্টেড বোঝায় আর কি। আইএনএস কে ইনসার্টেড বোঝানো হয়, ইনসার্টেড। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখন এখানে আমরা যে ট্যাগ গুলো ইউজ করছি আমাদের এই ট্যাগ গুলোর কাজটা এখন আমরা জানি নাকি কোন ট্যাগ দিয়ে কি কোন ট্যাগ কিভাবে কাজ করে। আচ্ছা এরপর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে আমরা আরো কিছু ট্যাগ দেখব। সেটা হচ্ছে আমরা এখানে একটা টেক্সট দিলাম ফ্রি ট্যাগ। আচ্ছা, ফ্রি ট্যাগ দিলাম না, আমরা এখানে একটা ট্যাগ ইউজ করব ব্লক কোড। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমরা এরকম HTML এর যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগকে জানবো। বুঝতে পারছেন যে কোনটার কাজ কি। এরপর হচ্ছে আমরা HTML এর হ্যাঁ পারবেন। যখন হচ্ছে গিয়ে সবগুলো ট্যাগ প্রতিদিন প্র্যাকটিস করবেন তখন এগুলা অটোমেটিক মনে থাকবে, এগুলা মুখস্থ করতে হবে না। এটা এটা দিয়ে দেব, সমস্যা নাই। না, আমার এগুলো মুখস্থ করতে হয় না। আচ্ছা দিয়ে দিব। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ধরেন যে যেটা করতে হবে, আপনি বলছেন যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন ট্যাগটা কিভাবে কোথায় ইউজ করবেন, এটা কিভাবে বুঝবেন? আমরা প্রথমে HTML এ যতগুলো ট্যাগ আছে বা যে ট্যাগগুলো আমাদের ওয়েবসাইটে সবথেকে বেশি ইউজ করা হয় ওই ট্যাগগুলো আমরা জানবো। বুঝতে পারছেন? এরপর আমরা CSS এ চলে যাব। CSS এ চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে CSS এর যে প্রপার্টি গুলো আছে, যে প্রপার্টি গুলো ইউজ করে একটা ওয়েবসাইটকে ডিজাইন করা যায় ওই প্রপার্টি গুলো জানবো। তারপর হচ্ছে CSS প্রপার্টি গুলা আর HTML যে ট্যাগ অথবা এলিমেন্ট, HTML ট্যাগ কে এলিমেন্টও বলতে পারেন। বুঝতে পারছেন? HTML ট্যাগ আর CSS প্রপার্টি দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখব। তখন আমরা দেখব যে কোন ট্যাগটা কিভাবে ইউজ করা হচ্ছে। বুঝতে পারছেন? এখন আপনারা হয়তো জেনে রাখেন যে কোন ট্যাগের কাজটা কি। না, তারপর হচ্ছে আমরা একটা HTML CSS ওয়েবসাইট তৈরি করব। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দেখব, তারপর বুটস্ট্র্যাপ দিয়ে আমরা আরেকটা ওয়েবসাইট তৈরি করব। তো এখন আপাতত মনে রাখেন যে এখানে আমরা যে ট্যাগ গুলো ইউজ করতেছি এই ট্যাগ গুলোর কাজ কি। তো এগুলো মুখস্থ করতে হবে না, কারণ হচ্ছে আপনি HTML যান, CSS যান, বুটস্ট্র্যাপ যান, যেখানেই যান আপনাকে এই ট্যাগ গুলোই ইউজ করতে হবে। এই ট্যাগ গুলোর বাইরে কিন্তু আবার কোনো ট্যাগ নেই। বুঝতে পারছেন? তো এগুলো আপনার করতে করতে মনে থেকে যাবে যে আসলে এই ট্যাগটার কাজ কি। আপনাকে যেটা করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে একটু একটু করে। বুঝতে পারছেন? তো আমাদের এখানে যে ট্যাগটা আছে ব্লক কোড, এইটার ভিতরে আমরা যদি কিছু টেক্সট রাখি লরেমের আমরা 15টা টেক্সট রাখলাম। এখন যদি আমরা সেভ করি ব্রাউজারে লোড করি, এখন দেখেন আমাদের এই ট্যাগগুলার ফ্রি ট্যাগ অথবা যে হেডিং ট্যাগগুলো ইউজ করছি এগুলো শুরু হয়েছে কোথায়? এদিক থেকে না, একেবারে এখান থেকে। কিন্তু আমাদের ব্লক কোড ট্যাগের মাধ্যমে আমরা যে টেক্সটগুলা ওয়েবসাইটে শো করছি এগুলো কিন্তু একটু গ্যাপ দিয়ে শো করছে।
বুঝতে পারছেন? তো ব্লক কোডের মাধ্যমে টেক্সট কোনো গুলো এইভাবে লাইন শো হয় একটু গ্যাপ স্পেস রাখে। করে আনা যাবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে যে ট্যাগটা আছে সেটা হচ্ছে কিউ ট্যাগ। এরকম মোট কতগুলা ট্যাগ আছে? হ্যাঁ, এরকম অসংখ্য ট্যাগ আছে। আমরা যে ট্যাগগুলা সবথেকে বেশি ইউজ করা হয় এগুলো আমরা দেখব আরকি। আচ্ছা, এরপর হচ্ছে কিউ ট্যাগ। আমরা যদি কিউ ট্যাগের ভিতরে কিছু টেক্সট রাখি লরেম এর ১০ টা ট্যাগ সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন দেখবেন যে আ আমাদের এখানে ধরেন যে আমরা কিউ ট্যাগ এর ভিতরে এই টেক্সট কিউ ট্যাগ শুরু হইছে এবং কিউ ট্যাগটি শেষ হইছে। এই কিউ ট্যাগ এর ভিতরে আমাদের লরেম এর এখানে টেক্সট গুলা আছে নাকি? তো কিন্তু এখানে এটা শুরুতে অথবা শেষে কিন্তু কোনো কোটেশন দেওয়া নাই। এখানে কিন্তু কোনো কোটেশন দেওয়া আছে। কিন্তু আমাদের আউটপুটে কি কোটেশন শো করতেছে। তো এটা আমরা কিউ ট্যাগ এর মাধ্যমে করছি। কিউ ট্যাগের মাধ্যমে কোটেশন শো কোটেশনটা শো করছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা। এর কোটেশন তো এখান থেকে দিতে পারবো আমরা। তাহলে আমরা কিউ ট্যাগের মাধ্যমে হ্যাঁ, তো দেখাতে পারবো। কিউ ট্যাগ এর মাধ্যমে আপনি চাইলে ধরেন কিউ ট্যাগ এর মাধ্যমে দিতে পারবেন আরকি। ধরেন যে আপনি এভাবে দিছেন। ধরেন একটা ফি ট্যাগ দিছেন, ফি ট্যাগ এর ভিতরে লরেম এর এখান থেকে ডাইরেক্ট কোটেশনটা দিয়ে দিবো। এভাবে ইউজ করতে পারেন, আবার এভাবে ইউজ করতে পারেন। এভাবে নাকি? হ্যাঁ, এখন আমরা ব্রাউজারে লোড করি। এটা এখন আছে। এই ২ টা কোটেশনের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। একটা হচ্ছে বাংলাতে কোটেশন আর একটা হচ্ছে ইংরেজি কোটেশন। কিউ ট্যাগে যে কোটেশনটা আসে এটা বাংলাতে আসে। বাংলা লেখার সময় কিউ ট্যাগটা ব্যবহার করতে হবে। বাংলা ট্যাগ লেখার সময় তো আপনার কিউ ট্যাগ ব্যবহার করতে পারবেন সবসময়, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এবিবিআর ট্যাগ। এবিবিআর ট্যাগের ভিতরে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে কি টাইটেল। আমরা আ আমরা নোটপ্যাড এটা কি নোটপ্যাডটা ওপেন করি। এখানে একটা আচ্ছা আমরা এখানে একটা নোটপ্যাড ওপেন করি। টেক্সট ডকুমেন্ট। এখানে যদি আমরা লাইট বাটন ক্লিক করি, আমরা ট্যাগ লেখার নিয়মটা আমরা একটু আবার দেখব। ধরেন যে আমরা একটা ট্যাগ নেম থাকবে এখানে। তারপর হচ্ছে কি এখানে থাকবে কনটেন্ট। তারপর হচ্ছে কি এখানে আমাদের ট্যাগটা শেষ হবে। এটুকুই তো না? এটুকু তো আমরা জানি। যে ট্যাগ নেমটা দিয়ে শুরু হবে সেই ট্যাগ নেমটা দিয়ে কি শেষ হবে। আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কনটেন্ট। এরপরে ট্যাগ যেখানে শুরু হবে এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে উম, ধরেন যে আমরা এখানে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখতে পারবো। বুঝতে পারছেন? এখানে টাইটেল হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। তো আমরা এটা আমি এই জন্যই ওপেন করছি যে আমরা পরে আমরা অ্যাট্রিবিউটটা কিভাবে বুঝবো যে টাইটেলটা এরকম এরকম হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। বুঝতে পারছেন? তো এখানে যে শুধু টাইটেলটা অ্যাট্রিবিউট এরকম না। আপনার কোন একটা HTML ট্যাগ এর ভিতরে ট্যাগ শুরুর ওইখানে যদি এরকম ধরেন যে ট্যাগ এটা তো ট্যাগের শুরু আর এটা হচ্ছে শেষ। ট্যাগ শুরু ট্যাগ নেমের পর একটা স্পেস দিয়ে এরকম কোনো কিছু লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন যদি দেওয়া হয় তাহলে বুঝবেন যে ওটা একটা অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? আর মাঝখানে যেটা থাকবে ওটা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছেন? এটা আমরা আগেও আলোচনা করছি এই বিষয়ে। তো আমাদের এখানে টাইটেলটা কি? একটা হচ্ছে অ্যাট্রিবিউট। ধরেন আমরা এখানে একটা টেক্সট দিলাম বাংলাদেশ, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন দেখেন এই বাংলাদেশের নিচে ডট, ডট আকারে একটা আন্ডারলাইন শো করছে। কিন্তু এবিবিআর ট্যাগের কাজটা আসলে এটা না। এবিবিআর ট্যাগের কাজ হচ্ছে আমরা যদি এখানে টাইটেলের ভিতরে একটা টেক্সট লিখে দিই, ধরেন যে বিডি, বাংলাদেশের শর্ট ফর্ম কি? বিডি বলি না আমরা? এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখন আমরা যদি এখানে আমাদের কার্সরটা নিয়ে যাই, তাহলে দেখবেন যে নিচে বিডি লেখাটা এখানে শো করছে। বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি এখানে টাইটেলের ভিতরে লেখাটা রিমুভ করে দিই, সেভ করি এবং ব্রাউজারে লোড করি, এখন কিন্তু আমাদের বিডি লেখাটা কিন্তু এখানে আসতেছে না। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা ভাই এখানে যে আপনি পি থেকে পি ট্যাগ থেকে শেষ করছেন না? হ্যাঁ, মানে মাঝখানে যে লেখাটা আছে এই লেখাটা তো অ্যাট্রিবিউট না? হ্যাঁ, ইয়া হ্যাঁ। কন্টেন্ট এটা আ উপরে।
কোথায় ফিটে এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে এটা ফি ট্যাগের শুরু, এটা হচ্ছে কি ফি ট্যাগের শেষ। হ্যাঁ, মাঝখানের যেটা থাকবে এটা হচ্ছে কনটেন্ট। আবার একটা প্রতিটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগও থাকতে পারে। যেমন হচ্ছে এখানে বডি ট্যাগের ভিতরে আমরা অনেকগুলা ট্যাগ লিখতেছি। আবার এখানে একটা ফি ট্যাগের ভিতরে আমরা ১ টা ২ টা ৩ টা ৪ টা অনেক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কনটেন্ট আর হচ্ছে আমরা যদি এখানে স্পেস দিয়ে লিখি তাহলে হচ্ছে কি এটা অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? তো এই ট্যাগগুলা প্র্যাকটিস করেন। এরপর হচ্ছে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এগুলোকে গুছিয়ে লেখার জন্য ধরুন যে এখানে একটা ইন্টার দিলেন, তারপর এখানে একটা ইন্টার দিলেন। এভাবে কিন্তু লিখতে পারেন। এখন কি প্রতিটা ট্যাগ কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন একটু, পি ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। এই আউটপুট কিন্তু সেমই থাকবে। বুঝতে পারছেন? আপনারা ইচ্ছা করলে এভাবে সাজিয়ে লিখতে পারেন। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি আমাদের HTML পেজে যে কোনো কন্টেন্ট দিই না কেন, ধরেন এখানে লরেম এর কিছু টেক্সট দিলাম। এখন যদি সেভ করে আমরা ব্রাউজার রিলোড করি তাহলে কিন্তু আমাদের এখানে কি টেক্সটটা চলে আসছে নাকি? তো আমরা চাইলে এরকম করতে পারি যে ধরেন যে এই টেক্সটটা এখানে থাকবে কিন্তু এটা আমাদের কি ওয়েবসাইটে শো করবে না। বুঝতে পারছেন? এই জিনিসটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে লেস দেন দিতে হবে। তারপর একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। লেস দেন এর পরে ২ টা হাইফেন দিতে হবে, তারপর এক্সক্লেমেটরি সাইন মেবি। আচ্ছা আমরা এভাবে করি। আপনি আচ্ছা আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে কোন একটা টেক্সটকে আপনি যখন এভাবে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল প্রেস করে এই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে ওইটা যদি প্রেস করেন তাহলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এখানে আমরা যে লেখাটা দেখতে পারতেছি একটু খেয়াল করেন। এই লেখাটাকে বলে, এটা হচ্ছে কমেন্ট আউট করা টেক্সটকে। এটাকে HTML এ বলে কমেন্ট। আপনি যদি কোনো টেক্সটকে এভাবে কমেন্ট আউট করেন তাহলে সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে গেলে দেখবেন যে এই টেক্সটটা কিন্তু শো হচ্ছে না। কিন্তু এই টেক্সটটা এখানে আছে। এই কাজটা কেন করা হয়? এই না আমরা না লিখলেই তো পারি। হ্যাঁ, এই কাজটা করা হয় কারণ আপনার HTML কোনো একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন ওয়েবসাইটের ভিতরে কিন্তু এরকম অল্প কোড থাকবে না। অনেকগুলা কোড থাকবে। বুঝতে পারছেন? তখন প্রতিটা সেকশনকে আলাদা করার জন্য, যেমন ধরেন এখান থেকে এখান পর্যন্ত যে কোডগুলো আছে, আবার এখান থেকে এখান পর্যন্ত যে কোডগুলো আছে এইগুলোকে আলাদা করার জন্য আপনি একটা নাম দিবেন। ধরেন যে এখানে নেভিগেশন দিতে পারেন। তো এই আলাদাভাবে এই সেকশনটাকে খুঁজে বের করার জন্য আপনি কন্ট্রোল F দিয়ে এখানে যদি নেভিগেশন লিখে সার্চ করেন তাহলে আপনি ওই সেকশনটা পেয়ে যাইতেছেন। বুঝতে পারছেন? বুঝেন নাই? ধরেন যে একটা ওয়েবসাইটে কিন্তু এরকম অনেকগুলা কনটেন্ট নিয়ে আসার জন্য অনেকগুলা ট্যাগ ইউজ করা হয়। বুঝতে পারছেন? তো এরকম কিন্তু ধরেন যে আমাদের এখানে ৩৪ টা ট্যাগ। ধরেন যে ১০০-২০০ ট্যাগ এরকম না। হাজার, হাজার এমনকি ২০০০ এর বেশিও হয়। বুঝতে পারছেন? তো ওই সময় আপনার উম ধরেন যে কোনো একটা সেকশন খুঁজে বের করতে হলে, বুঝতে পারছেন? যেমন আমরা যদি দেখি এখান থেকে এখান পর্যন্ত একটা সেকশন, আবার এখান থেকে এখান পর্যন্ত একটা সেকশন, আবার এখান থেকে যদি আমরা নিচের দিকে দেখি, আ নিচের দিকে দেখি তাহলে আমাদের কনটেন্ট গুলো এখানে শেষ হচ্ছে। এখান পর্যন্ত একটা সেকশন। আবার এখান থেকে এ এখান পর্যন্ত একটা সেকশন। এরকম সেকশন ওয়াইজ ভাগ করা থাকে। বুঝতে পারছেন? তো সেকশন গুলোকে আলাদা, আলাদাভাবে খুঁজে বের করার জন্য আমরা এরকম করে কমেন্ট আউট করে দিই আরকি। যেমন যদি ধরেন যে এখানের একটা সেকশন হলো হিরো সেকশন।
স্টার্ট। হ্যাঁ, তা আমরা এখন এটা কমেন্ট আউট করেছি। এখন হচ্ছে সেভ করলাম। এখন কিন্তু এটা আমাদের ব্রাউজারে আসবে না। বুঝতে পারছেন? তো আমাদের এটা এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? ধরেন আমাদের এই সেকশনটা এইখানে শেষ হয়েছে। তো আমরা এই সেকশনটা এটা আমরা এখানে শেষ করে দিলাম। আমরা যদি সেভ করে ব্রাউজারে লোড করি, তো আমাদের এখানে কিন্তু কোনো আউটপুট আসবে না। কিন্তু আমরা যখন কোড দেখব, তখন আমরা বুঝতে পারবো যে এই সেকশনটা এখানে শুরু হয়েছে এবং এই সেকশনটা এখানে শেষ হয়েছে। বুঝতে এটা পারছেন? কোড দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, এভাবে বোঝা আবার যাবে না। আলাদাভাবে আরেকটা বিষয় হচ্ছে এরকম হাজার, হাজার কোড কিন্তু থাকবে, হাজার, হাজার লাইনের কোড। তখন আপনি ধরেন যে আ আপনি হিরো সেকশনটাকে খুঁজে বের করতে চাইতেছেন। বুঝতে পারছেন? তখন আপনি যেটা করবেন এভাবে স্ক্রল না করে আপনি সার্চ করতে পারবেন। কন্ট্রোল F লিখে আপনি যদি প্রেস করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন ধরেন আপনি যদি হিরো লেখেন, এখন দেখেন হিরো লেখাটা এখানে চলে আসছে। এখানে কিন্তু এটা হাইলাইট হয়ে গেছে। এরপর ফাইন্ড লিখে এই হিরো লেখাটা কোথায়, কোথায় আছে আপনি এটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? তো এর জন্য আমাদের কমেন্টটা ইউজ করতে হয় আরকি। সেকশন গুলোকে আলাদা করার জন্য অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ টেক্সট আপনি আপনার এখানে রাখতে চাইতেছেন কিন্তু আপনি ওয়েবসাইটে শো করতে চাচ্ছেন না। তখন আপনি টেক্সটটাকে কি কমেন্ট আউট করে রাখতে পারবেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে কোনো একটা লেখাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে যখন আ আপনি প্রশ্নবোধক চিহ্নটাকে প্রেস করবেন, কন্ট্রোল আর প্রশ্নবোধক ২ টাকে একসাথে প্রেস করবেন তখন এটা কমেন্ট আউট হয়ে যাবে। কমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আ এরপর যখন আবার কন্ট্রোল আর প্রশ্নবোধক চিহ্নটা আবার প্রেস করবেন তখন এটা আবার আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা ছাড়াও আপনি আরেকভাবে করতে পারেন। যেটা হচ্ছে ধরেন আমি এখানে লরমের কিছু টেক্সট রাখলাম। এটাকে কমেন্ট আউট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ১ম এ লেস দ্যান, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, তারপরে ২ টা কি হাইফেন দিতে হবে। হাইফেন। এরপর হচ্ছে আমাদের এখানে আমরা এখানে আমাদের টেক্সটটাকে ধরেন যে এখানে এটা শুরু হইছে এটা। যে শেষ করতে হবে এটাকে এভাবে। বুঝতে পারছেন? তো আমরা যদি এখানে এটাকে শেষ করি, ধরেন এখানে শেষ করলাম। ২ টা হাইফেন আর একটা গ্রেটার দ্যান। তাহলে এটা এখানে শেষ হয়েছে। এটা আবার কিন্তু কমেন্ট আউট করা। বুঝতে পারছেন? তো এটা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয় এটা তো বুঝতে পারছেন নাকি? এখন যদি আমরা এটাকে এখানে শেষ করি, দুটো হাইফেন একটা গ্রেটার দেন। তাহলে দেখেন শুধু এই টেক্সটটাই কি কমেন্ট আউট হইছে। নিচের এগুলো কিন্তু আবার কমেন্ট ছাড়া। তো আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে কোন টেক্সটকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে প্রশ্নবোধক চিহ্নটা যদি দেন তাহলে কমেন্ট আউট হবে। আবার দিলে এটা কমেন্ট ইন হবে। বুঝতে পারছেন? তো আরেকভাবে হচ্ছে গিয়ে আমরা লিখে এটা সিনট্যাক্স অনুযায়ী এটাকে লিখে আমরা কমেন্ট করতে পারি। যেমন ১ম এ কি লেস দ্যান তারপর এক্সক্লেমেটরি সাইন তারপর দুটো গ্রেটার দ্যান তারপর কি দুটো আ এটা কি হাইফেন দিবেন। তারপর হচ্ছে কি এটা যেখানে শেষ করবেন ওইখানে ২ টা হাইফেন দিবেন আর হচ্ছে একটা গ্রেটার দ্যান দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা আ কমেন্ট কেন ইউজ করব এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা আর উপরের আমরা যে ট্যাগ গুলো আজকে কাজ করছি, এটা করে কি সেভ দেওয়া লাগবে? হ্যাঁ, সেভ দেন আমরা আচ্ছা আমরা HTML, CSS যেই কোডটাই করি না কেন আমরা কোন একটা কিছু চেঞ্জ করার পর যদি আমরা সেভ না করি তাহলে কিন্তু এটা ধরেন যে আগের মতোই থেকে যাবে। তো কোন কিছু চেঞ্জ করার পর আমাদের অবশ্যই সেভ দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আমরা উপরে যে কোড গুলা করছি বা যে ট্যাগ গুলা দেখছি এগুলা আপনারা সবাই বুঝতে পারছেন আজকে? আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই রাখতেছি। আর হচ্ছে